নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প আকৃতি ও প্রকৃতি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। লজ্জা পাবার কোনো কারণই ছিল না। একটু অপ্রস্তুত হবার কথা এই মাত্র। সে অপ্রতিভতা কৌতুকে ঢেকে ফেলার চেষ্টাই স্বাভাবিক, আর তাই করেছে উভয় পক্ষই। উভয় পক্ষ কেন, বাড়ির সকলে ঘটনাটা নিয়ে প্রচুর হাসাহাসি করেছে। কর্তৃস্থানীয়রাও বাদ যাননি। সে হাসির পেছনে কোনো জ্বালা থাকবার কথা নয়, ছিলও না। ব্যাপারটা ওইখানেই মিটে যাওয়া উচিত ছিল, আর মিটে গেছে ভেবেই নিশ্চিন্ত হয়েছিল সবাই। ভুলেই গিয়েছিল বলতে গেলে, একমাত্র উর্মিলা ছাড়া। উর্মিলাই শুধু অত তাড়াতাড়ি ভুলতে পারল না। তারই মনের মধ্যে কোথায় যেন একটা জের রয়ে গেল ঘটনাটার। অথচ কেন যে এই অকারণ অস্বস্তি, নিজের কাছেই এত লজ্জা লজ্জা ভাব, তা সেই কি বুঝতে পারছেন? এমন একটা কিছু ভয়ঙ্কর কাণ্ডও ঘটেনি যা একেবারে এর আগে কখনো ঘটেনি। এমন তো এর আগে কতবার ঘটেছে। ভুল হওয়া কারোর পক্ষে আশ্চর্য নয়। এই ধরনের ভুল হওয়াই একরকম ক্ষেত্রে স্বাভাবিক, আর ভুল দিয়েই তো তাদের জীবনে শুরু। আসলে বিধাতারই যে ভুল, বিধাতার ভুল বলেই তার বোঝা সারা জীবনই হয়তো বইতে হবে তাদের। সে ভুলের জের টেনে চলতে হবে। যমজ ভাই কি যমজ বোনেদের মধ্যে একে অন্য বলে ভুল করা কিছুমাত্র বিচিত্র নয়, তা সকলেই জানি। সীতা আর উর্মিলা যমজ বোন, মাত্র 1.5 ঘন্টা সময়ের ব্যবধান ওদের জন্মে। সেই হিসেবে সীতা বড়, উর্মিলা ছোট। অবশ্য তফাৎ শুধু ওই সময়টুকুরই নয়, আরো তফাৎ আছে। খুঁটিয়ে দেখলে অনেক কিছুই আরো নজরে পড়বে। গায়ের রঙেই তো তফাৎ আছে। দুজনেই ফর্সা, কিন্তু ওরই মধ্যে সীতা একটু বেশি, অত্যন্ত এক পোঁচ। চোখের রঙেও খানিকটা পার্থক্য আছে। দুই বোনের কারুরই কৃষ্ণতার নয়ন যাকে বলে তা নয়। ইংরেজিতে যাকে বলে ব্রাউন, বাংলায় বাদামি বললে ঠিক যা বোঝানো যায় না, ওদের দুজনেরই চোখের তারা সেই রঙে। একই রং বটে, তবু তারই মধ্যে উর্মিলারটাই যেন একটু গাঢ়, অনেকটা কালো ঘেঁষা। সীতার ডান ভ্রুর পাশে ছোট্ট একটা ফোঁড়ার দাগ আছে। উর্মিলা থুতনিতে ছোট্ট একটি তিল। কিন্তু এইসব ছোটখাটো তথ্য খুব পরিচিত লোক ছাড়া এসব তফাৎ চট করে ধরতে পারে না। একমাত্র ওদের মাই যা পারেন। কে কোনটি এক নজরে বুঝতে পারেন। বাকি সবাই, দাদা, কাকারা, এমনকি বাবাও ভুল করে বসেন এক এক সময়। তাও সহসা দেখলে পিছন থেকে মাও বুঝতে পারেন না। পিছন থেকে, পাশ থেকে দুজনকে হুবহু এক রকম দেখায়। এক গঠন, এক গ্রীভাভঙ্গি, এক রকমের ঘন ভারী চুল, চলার ভঙ্গি, বসার ভঙ্গি সমস্ততেই আশ্চর্য মিল। এমনকি গলার আওয়াজেও। আড়াল থেকে কথা বললে কে বলছে তা ওদের মা ছাড়া কেউ ধরতে পারে না। বাপের বাড়িতে এই ধরনের ভুল ভ্রান্তি মারাত্মক কিছু নয়, হাস্যকর প্রচুর ও নির্মল কৌতুকের উৎস। এই যা, এ নিয়ে যে চিন্তা করবার কিছু আছে বা উদ্বিগ্ন বোধ করারও
তা কারোর মাথাতে যায়নি। বরং অনেক সময় ওদের মামা মামি কাকা কাকির দল ইচ্ছে করে বুলিয়ে দিয়েছেন অপরকে ধাঁধায় ফেলবার জন্য। তখনও সবাই নিশ্চিন্ত ছিল যে একদিন দুজনেই দুদিকে চলে যাবে। মেয়ে মানুষ করা তো পরের বাড়ি পাঠাবার জন্যেই। কদাচিৎ কালে ভদ্রে কখনো হয়তো ওদের দেখা হবে। এ ভ্রান্তি কৌতুকের অবকাশই থাকবে না হয়তো আর। হয়তো হতো তাই, কিন্তু বিধাতার ভুলের সঙ্গে তাল রাখতে ওদের বাবা জীবনবাবু আরেকটা ভুল করে বসলেন। কেন কে জানে? তার মাথাতে গেল তাদের যমজ কন্যা দুটিকে এক বাড়িতে পাঠাবেন, সম্ভব হলে যমজ পাত্রে। কে যেন কবে তাকে বলেছিল যমজ ভাই বোনদের রক্তে একটা প্রবল আকর্ষণ থাকে পরস্পর সম্বন্ধে। দূরে গেলে দুজনেরই মনে একটা ক্ষতিকর প্রতিক্রিয়া হবে। সে বিচ্ছেদ স্নায়ুপীড়িত হতে থাকবে অহরহ। একজনের শ্বশুর বাড়িতে অসুখ করলে এও তার শ্বশুর বাড়িতে বসে অসুস্থ বোধ করবে। তার উপর দেখতে না পেলে খুব কষ্ট হবে। এরও গুরুতর অসুখ বেঁধে হয়তো বসে থাকবে। আর দূরে শ্বশুর বাড়ি হলে দেখা তো তারা পাবেই না একে অপরের। প্রথমটা জীবনবাবুর এই প্রস্তাব সবাই হেসে উড়িয়ে দিয়েছিল, বলেছিল তুমিও যেমন। উনি বললেন, আর যমজ পাত্র এসে হাজির হলো, এ কি মামার বাড়ি? স্বজাতি পাল্টি ঘর হওয়া চাই, পাত্ররা দেখতে শুনতে চলনসই হওয়া চাই, লেখাপড়া জানতে হবে, খাবার আনার মতো উপার্জনক্ষম হতে হবে। এতগুলো শর্ত পুড়িয়ে যমজ পাত্র জোগাড় করা কি অত সহজ? কিন্তু দেখা গেল কৌতুক করার ইচ্ছে স্বয়ং বিধাতারও। জীবনবাবু কবে লুকিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন তা কেউ জানে না। এক সময় যখন সত্যি সত্যি রাম লক্ষ্মণের বাবা বিরাজবাবু চিঠি এলো যে তিনি এ বিবাহে সম্মতই নন, শুধু উৎসুকও, তখন বাড়ি শুদ্ধ এবং বাড়ির বাইরের আত্মীয় স্বজনরাও অবাক হয়ে গেলেন। সত্যি সমস্ত শর্ত মিলেছে। দুই ভাই এই মেয়ে পাস, একজন কোন কলেজের লেকচারার আর একজন বীমা কর্পোরেশনের ভালো চাকরি। স্বভাব চরিত্র দুজনেরই বেশ ভালো। সে খবর নেবার সূত্রও বিরাজবাবুই দিয়ে দিয়েছেন। পরিবার ছোট, দেখতে শুনতে খারাপ নয় ছেলে দুটি, তবে রংটা ময়লা এই যা। বিরাজবাবু নিজে এখন উপার্জন করেন, কলকাতায় নিজের বাড়ি আছে, স্বজাতি স্বঘর। এমনকি আশ্চর্য, ঠিকুজিতেও মিলে গেল। দুপক্ষের জ্যোতিষীরাই রায় দিলেন একেবারে রাজজটক মিল। এরকম তো সচরাচর দেখা যায় না। তা মিল সত্যি হয়েছিল। পাত্র পাত্রীদের স্বভাবে মিল তো হয়েই ছিল, কুটুম্বতেও। দেনা পাওনার ব্যাপার ছিল না, অর্থাৎ দর কষাকষির কোনো জায়গাই নেই। কিন্তু পাওনা টাওনার প্রত্যাশা একটা থাকে। সেদিক দিয়ে বিরাজবাবু বা তার স্ত্রীর ক্ষোভের কোনো কারণ ঘটেনি। ওদের আশা অতিরিক্তই দিয়েছিলেন মেয়ের বাবা জীবনবাবু। আসল যেটা, সেটা হচ্ছে মানুষ। সেটাও পছন্দ হয়েছিল উভয় পক্ষে। তার মধ্যে বড় কথা, শ্বশুর বাড়িতে তাদের বউদেরকে পছন্দ হয়েছিল এবং বউদের পছন্দ হয়েছিল তাদের শ্বশুর বাড়ি ও শ্বশুর শাশুড়ি। শ্বশুরের স্নেহ পাওয়া অতটা শক্ত নয়, শক্ত যেটা সেটা হচ্ছে শাশুড়ির মন পাওয়া। তো সেটাও পেয়েছিল সীতা আর উর্মিলা। এক কথায় তাই সুখী বলা যায় ওদের। জীবনবাবুরও ডাবল আনন্দ হয়েছিল এই বিয়ে দিতে পেরে। মেয়েরা সুখী হয়েছে সেটা একটা কারণ তো বটেই, আর তার থেকেও বড় কারণ যেটা, সেটা হচ্ছে তার পরিকল্পনা সফল হয়েছিল। সংশয়বাদী সকল আত্মীয়ের ওপর এক হাত তিনি নিতে পেরেছিলেন। এ সার্থকতা যে তারই বিজয় গৌরব। না, তাই বলা যায় এ পর্যন্ত বড় রকমের কোনো গোলমাল হয়নি।
এমনকি আজও যা হয়েছে তা গোলমালের পর্যায়ে পড়ে না। রাম লক্ষ্মণ এরাও যমজ, চেহারাতেও মিল যথেষ্ট, কিন্তু এরা অতি সহজে একটা বড় রকমের অমিল রচনা করেছে। দুজনের কেশসজ্জা দুই রকমের, একজনের মাঝে সিথি আর একজনের বাঁয়ে, একজনের ঘাড় চাচা ছোলা কামানো আর একজনের আধুনিক ফিল্ম আর্টিস্টদের কায়দায় অবিন্যস্ত ঝাঁকড়া ঝাঁকড়া চুল। অর্থাৎ কে কোনজন চিনতে না পারার কোনোই কারণ নেই। কিন্তু পুরুষের পক্ষে ব্যাপারটা যত সহজ, মেয়েদের পক্ষে কিন্তু ততটা নয়। তাই কোনো অঙ্গে কোনো পার্থক্য সৃষ্টি করতে না পেরে বেশভূষার সাহায্য নিয়েছে ওরা। নিয়েছেন ওদের শাশুড়ি, তিনিই ব্যবস্থা করে দিয়েছেন। এবারে ও বাড়ি থেকে পাওয়া এবং মুখ দেখানি বাবদ যত কর্ণভূষণ পেয়েছিল ওরা, তাদের মধ্যে বেছে বেছে সীতাকে দিয়েছেন যাবতীয় দুল বা ঝুমকো জাতীয় জিনিস, উর্মিলাকে দিয়েছেন কানমাকড়ি ও টপ। ছেলেদের বারবার মুখস্থ করিয়ে দিয়েছেন কে কোনটা পড়ে। বলেছেন ভালো করে মনে রাখো, না হলে নিজেরাই বিপদে পড়বে। কে কার বউকে ধরে টান মারবে তার কোনো ঠিক আছে? এছাড়াও আরেকটা ব্যবস্থা করে দিয়েছিলেন জয়ন্তী দেবী। উর্মিলার সবুজ রং পছন্দ, তাই তাকেই সব সবুজ আর নীল শাড়ি দিয়েছিলেন। মানে যত রকমের সবুজ ও যত রকমের নীল হয় আর কি। সীতাকে দিয়েছিলেন হলদে, বাসন্তী, চাঁপা ফুল, লাল, মেরুন, পাটকিলে ইত্যাদি রঙের শাড়ি। ছেলেদের বলে দিয়েছিলেন এরপর থেকে যখন কেনবার দরকার হবে তখনও যেন তারা এই হিসাবেই কেনে, তাহলে আর গুলিয়ে যাবে না, মনে রাখাও সহজ হবে। তো সেই ব্যবস্থাই চলছিল। এ পর্যন্ত ভুল কোথাও হয়নি। বিপদ বাঁধালো আজ উর্মিলার বেয়ারা শখটাই। বেয়ারা বললে অবশ্য উর্মিলার ওপর কিছুটা অবিচারই করা হবে। নিষিদ্ধ ফলে মানুষ মাত্রেরই লোভ হয়, আর ওরা তো সামান্য মেয়ে মানুষ। মেয়েদের ক্ষেত্রে সেই আদি মাতা হবার আমল থেকেই তো সেটা চলে আসছে। তাছাড়া বাঙালি মেয়েদের পক্ষে অবস্থাটা আরো অসহ্য। শাড়ি অলংকারের বৈচিত্র্যই তো তাদের জীবন। ওই যে রঙের শাড়িগুলি নিষিদ্ধ করা হয়েছে আর যে গহনাগুলি, তার দিকেই ওদের লোলুপ সতৃষ্ণ দৃষ্টি গিয়ে পড়বে, এটাই তো স্বাভাবিক। অবশেষে আর থাকতে না পেরে আজই উর্মিলা প্রস্তাবটা করেছে সীতার কাছে। দেখ দিদি, দুপুরে তো ওরা কেউ বাড়ি থাকে না, অন্য কেউ আসে না বিশেষ। এই সময় আমি যদি তোর ওই পাটকিলে রঙের শাড়ি আর ওই বড় পাশা ঝুমকোটা একটু পরি, ক্ষতিটা কি বলতো? বিস্ময় কৌতুকে একটা অজানা আশঙ্কায় সীতার দুই চক্ষু বিস্ফোরিত হয়ে ওঠে। কি বলবে, বারণ করবে, নাকি নিজেও এই ফাঁকে তার নিজের শখটা মেটাবে, কিছুই ভেবে পায় না। প্রস্তাবটার দুঃসাহসিকতাতে কতটা নির্বাক হয়ে যায়। অবশেষে উৎকণ্ঠিত ক্ষীণ স্বরে প্রশ্ন করে, যদি যদি কেউ জানতে পারে, মা যদি বকেন? তার চোখ দুটো উর্মিলার আসমানি রঙের দামি শাড়িটায় পরে আবদ্ধ হয়ে যায়। লোভে ও লালসায় দৃষ্টি উজ্জ্বল হয়ে ওঠে। উর্মিলা সঙ্গে সঙ্গে উত্তর দেয়, মা টের পেলে তো? আর যদি বা পান, আমাদের কি গরদান দেবেন নাকি? আমরা এমন কোনো গর্হিত কাজ কিছু করছি না। কেনই বা এমন করে চিরদিনের জন্য কতগুলো শখের জিনিসকে ট্যাবু করে রাখবো বলতো? তাছাড়া কেই বা এখন আসছে, তুইও যেমন। সীতা কেমন যেন একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, তবু বলে, তা বটে, তবে কি জানিস, এতে অভ্যাসটাও কিন্তু খারাপ হয়ে যায়। আবারও এটা পড়তে ইচ্ছে হবে, ওটা পড়তে ইচ্ছে হবে,
শেষে কোনোদিন যদি একটা বিভ্রাট বেঁধে বসে, কি হবে বলতো তখন? বিভ্রাট? বিভ্রাট আর কি? আমার বর না হয় তোকে ধরে একটু চুমু খাবে, এই তো। তা খেলোই বা, শালি ভগ্নিপতি তো, এমন কোনো দুঃসম্পর্ক তো নয়। দোষ কি দিদি? পড়ি না একটু? মুখে বলেছিল, কিন্তু সম্ভাবনাটা, সম্ভাব্যতা ওর সুদূর কল্পনাতেও ছিল না। সেই জন্যই এতটা বেপরোয়া হতে পেরেছিল। কিন্তু সীতার মন থেকে দ্বিধাটা কিছুতেই যেন যেতে চায় না। শেষ পর্যন্ত উর্মিলার তরফ থেকে প্রবল যুক্তিতর্কের পর বিবেক ও আশঙ্কার সঙ্গে একটা রফা করে নেয়। উর্মিলা তার পাটকিলে রঙের শাড়ি আর পাশা ঝুমকো পরে সাজতে চায় সাজু। সে নিজে আজই কোনো আইন ভঙ্গ করতে রাজি নয়। আসমানি ঢাকাইটার উপর লোভ তারও তো কিছু কম নয়, কিন্তু ভয় যে আরো বেশি। তাই ফাঁড়াটা উর্মিলার ওপর দিয়ে ভালোই ভালোই কেটে যাক, পরে একদিন দেখা যাক। উর্মিলার আকাঙ্ক্ষা তখন আর অগ্রপশ্চাৎ কোনো চিন্তা বা সতর্কতার বাঁধ মানল না। যখন অসম্ভব বলে বোধ হচ্ছিল তখন একরকম, এখন এই খানিকটা এগিয়ে যাবার পর আর সে ধৈর্য ধরতে পারছে না। শীতের স্রোত যে বাধাতে আবদ্ধ থাকে, বর্ষার জল তা গ্রাহ্যও করে না, অনায়াসে সব ভাসিয়ে নিয়ে যায়। উর্মিলারও সেই একই অবস্থা। সে তখনই দিদির ঘর থেকে তার শাড়ি এবং রং মিলানো জামা আর বিয়ের দারুণ ভারী পাশা ঝুমকোটা নিয়ে নিজের ঘরে চলে এলো। নিজের ঘরে সে আজ একাই সাজবে। সে শয্যা কেউ দেখবে না, সে নিজে ছাড়া। বড়জোর দিদির ঘরে গিয়ে কাপড় জামা ছাড়বার সময় তাকে দেখানো যেতে পারে। এসব কোনো কথাই অবশ্য তার এখন মনে এলো না। বাধা নিষেধ অতিক্রম করতে পারবে এই একটি চিন্তাই তার অন্য সমস্ত চিন্তা বিবেচনাকে আচ্ছন্ন করে দিল। কাপড় জামা গহনা পাল্টে আয়নার সামনে এসে দাঁড়ালো। বড় আয়না, দেখার কোনো অসুবিধা নেই, আর তা নেই বলেই ত্রুটিটাও চোখে পড়ল। সজ্জাটা পুরো হয়নি, শখ মেটাতে গেলে ভালো করেই মেটানো দরকার। ড্রেসিং টেবিলের সামনে বসে টানা থেকে হাতড়ে হাতড়ে পরিপূরক প্রসাধন সামগ্রীগুলো খুঁজে বার করল উর্মিলা। টিপ থেকে লিপস্টিক পর্যন্ত পাটকিলে রঙের হওয়া চাই, এইটাই তো এখনকার ফ্যাশন। সব শেষ করে আরেকবার দেখবে সে নিজেকে অনেকক্ষণ ধরে, কেমন দেখায় তাকে। আর কেমন দেখায় সেই দেখার নেশাতে মশগুল ছিল বলেই জুতোর আওয়াজটা সে শুনতে পায়নি। দুপুরে সবাই ঘুমোচ্ছে। সেই সব ঘুমন্ত লোক, বিশেষত মাকে না জাগাবার প্রাণপণ চেষ্টায় খুব বেশি শব্দ হয় না এমন করে হেঁটে উপরে উঠে এসেছিল একজন। তবু সিঁড়ির মুখেই যার ঘর, তার কানে সেই শব্দটুকু যাওয়া উচিত ছিল, তাই নয় কি? কিন্তু নিজের রূপের স্বপ্নে নিজে বিভোর ছিল বলেই উর্মিলার কানে সেটা গেল না। একেবারে নিজের মুখের একান্ত কাছে আয়নাতে আরেকজনের মুখের ছবি ফুটে উঠতেই প্রথম সে সচেতন ও ত্রস্ত হয়ে উঠল। কিন্তু তখন ঘটনা তার আপন নিয়মে কাজ শুরু করে দিয়েছে। তখন আর সতর্ক হবা কি সরে যাওয়া, সবটাই একই ব্যাপার, আর তার সময় ছিল না। সবটাই দৈবের যোগাযোগ হয়তো। সেই দিনই কি যেন একটা গোলমালে রামের কলেজ বসতে পারেনি। এতদিন পর্যন্ত ওদের কর্তৃপক্ষ বাইরের ঝড়ঝাপটা ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু সেদিন আর পারলেন না। তাও এই হঠাৎ পাওয়া বাড়তি ছুটির দিনগুলোয় রাম সাধারণত ন্যাশনাল লাইব্রেরিতেই চলে যায়। কিন্তু সেদিন রাস্তাতে ট্রাম ছিল না।
ফলে বাসও দুষ্প্রাপ্য ও দুরারোহণীয় হয়ে উঠেছিল। সুতরাং ঘণ্টা দেড়েক কলেজের বারান্দায় অন্য অধ্যাপক বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আরো ঘণ্টাখানেক বাসে ওঠার বৃথা চেষ্টা করে অগত্যা বাড়ির পথই ধরতে বাধ্য হয়েছিল রাম। আর অসময়ে বাড়ি যখন ফিরতে হচ্ছে, তখন প্রায় নবরবধূকে সানন্দে চমক লাগাবার লোকটা হওয়া কি স্বাভাবিক নয়? তাই কতকটা সেই কারণেই এত সন্তর্পণে পা টিপে টিপে আসা তার। মায়ের ঘুম না ভাঙাবার উদ্দেশ্যটাই হচ্ছে প্রধান। প্রথমটা রামের যে একটু সন্দেহ না হয়েছিল তা নয়। দুপুরে বিশ্রামের সময় বড় বউ ছোটর ঘরে থাকবে, এটা হয়তো কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু সেই বড় বউ এ ঘরে একা থাকবে এবং এমন পরিপাটি করে প্রসাধন করবে, এইটাই অস্বাভাবিক বলে মনে হলো। তবে কি কোথাও নিমন্ত্রণ আছে? কিন্তু তাহলে মা জানবেন না, তারা জানবে না, এই বা কি করে হয়? নাকি কোনো সিনেমায় যাবে চুপি চুপি মাকে লুকিয়ে, তাই এ ঘরে এসে সাজছে টুপ করে সিঁড়ি দিয়ে নেমে যাবে বলে? কিন্তু তাই বা কি করে হয়? মা তো বেলা 4টেই উঠে পড়বেন, দুপুরে শো শেষ হতে অন্তত 5টা। কিন্তু সন্দেহ সংশয় দূরের কথা, আসল তো হচ্ছে তথ্য। সত্য যা তা হচ্ছে সুসজ্জিতা রূপসী স্ত্রী। দিনের বেলা এমন পরিপাটি করে সাজা অবস্থায় নিরিবিলিতে স্ত্রীকে দেখা আজ পর্যন্ত রামের হয়ে ওঠেনি। স্ত্রী যে সত্যি সত্যি এত ভালো দেখতে, এর আগে এমন করে বোঝেনি সে। তাই প্লেজেন্ট সারপ্রাইজটা উভয় পক্ষেই। রাম মনে মনে তা মানতে বাধ্য হলো, বরং তার দিকেই খানিকটা বেশি। তাই এই অসময়ের প্রসাধন যে সব উটিল ও সর্বনাশের সন্দেহের সৃষ্টি করতে পারত, তার জন্মেরই অবকাশই তো পেল না। আবেগ ও প্রলোভনই যে বড় হয়ে উঠল। ঘরে আর কেউ নেই, শুধু সেইটুকু দেখে নিতে যে কয়েক মুহূর্ত প্রয়োজন, তার বেশি আর অপেক্ষা করতে পারল না রাম। পিছন থেকে গিয়ে উর্মিলাকে সবেগে সজোরে বুকে চেপে ধরে উন্মত্ত উত্তপ্ত চুম্বনে অভিভূত আচ্ছন্ন করে দিল। উর্মিলা কোনো বাধা দিতে পারল না। সে সুযোগই সে পেল কই? মুখেও জানাতে পারল না নিজের পরিচয়, কারণ মুখ যে বন্ধ। আলিঙ্গন মুক্ত হবার চেষ্টাটা কিছু করল বটে, কিন্তু সেটাও খুব একটা কার্যকরী হলো না, কারণ রামের কঠিন বাহুবন্ধন। রামও এই বাধাদানের চেষ্টাকে সহজাত লজ্জা মনে করে আলিঙ্গন আরো নিবিড়তর করল। একেবারে তার প্রথম খেয়াল হলো সীতার কণ্ঠস্বরে। চাপা অথচ প্রায় আর্তকণ্ঠে চিৎকার করে উঠল সে, আরে আরে, ও কি করছো? ও যে উমি উমি, ছি ছি, ছাড়ো ছাড়ো। মা গো, যা ভয় করেছি তাই, এই জন্য বারণ করেছিলাম তোকে মুখ পুরি। এরপরের ইতিহাস সংক্ষিপ্ত এবং স্বাভাবিক। প্রথমে বিস্ময়, পরে লজ্জা, আরো পরে হাসাহাসি। সীতা বলল, দেখলি তো, এই ভয়ে আমি করেছিল, সেই কেলেঙ্কারি একটা করে ছাড়লি তবে। উর্মিলা মুখ গোছ করে বলল, বারে, আমি কি করে জানবো যে জামাইবাবু কাজকর্ম কামাই করে অসময়ে বাড়ি এসে বউয়ের খোঁজে শালির ঘরে ঢুকবেন? স্বামীর দিকে কটাক্ষ করে হেসে বলল সীতা, শালি কেন, ভাদ্যর বউ বল। শালি বলে ভালো রে দিদি, আমাদের তো এইটাই সম্পর্ক, জন্মগত। ওটা তো ওদের, তাই না?
উর্মিলাও হেসে জবাব দিয়েছিল। কথাটা সেইখানেই চাপা পড়ে যাবার কথা, পড়লও তাই। মাও ঘুম থেকে উঠে সব শুনে খুব খানিকটা হাসলেন। ছোট বউকে সস্নেহে টেনে কাছে বসিয়ে গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, আবার গিয়ে বেটি, এতই যদি শখ হয়েছিল আমাকে একটু বলিসনি কেন মা? তাহলে আগে থাকতে ওদের সাবধান করে দিত। এবার থেকে যখন এমন শখ হবে খুলে বলিস, লজ্জা করিসনি। দেখলি তো, সামান্য একটু লজ্জা করতে গিয়ে আরো বেশি লজ্জা ডেকে আনলি। আবার একটু চুপ করে থেকে শাশুড়ি মা আবার বললেন, তোরা বরং একটা কাজ কর না হয়, তোরা কেউ একজন হাতে কনুইয়ের কাছে কিংবা স্পষ্ট দেখা যায় এমন একটা জায়গায় একটা উল্কি ফুটিয়ে নে না বাবা, একেবারে জন্মের মতো চিহ্ন হয়ে থাক, তাহলে তো আর ফ্যাসাদ বাঁধবে না। কি বলিস? আরো খানিকটা হাসাহাসির মধ্যে এই আলোচনার পরিসমাপ্তি ঘটল। সর্বশেষ হাসিটা হলো বিরাজবাবু ও লক্ষণ বাড়িতে ফিরতে। বিরাজবাবু যদিও মুখে কিছুই বললেন না, কিন্তু তার প্রসন্ন উজ্জ্বল মুখ দেখেই বোঝা গেল যে পরিস্থিতির কৌতুক রসটা তিনি বেশ উপভোগ করলেন। লক্ষণ অবশ্য একটু ঠাট্টা তামাশা করল, তবে সে খুব কিছু একটা বলল না। কোনো ব্যাপারেই বেশিক্ষণ বা বেশি পরিমাণ হইচই চেঁচামেচি তার পোষায় না। শুধু রাত্রে শুতে গিয়ে যখন উর্মিলা তাকে ভয়ে ভয়ে প্রশ্ন করেছিল, হ্যাঁ গো, তুমি কি আমার উপর রাগ করলে, সেই থেকে এই কথাটা ভেবেই আমার মনে শান্তি নেই। তখন তাকে বুকের মধ্যে নিবিড়ভাবে টেনে নিয়ে ওর লজ্জার রক্ত অর্ধ অপ্রতিভ মুখখানা তুলে ধরে বলেছিল, তুমি একটা আস্ত পাগল, এর জন্য রাগ করব কেন? এ তো ভুল ছাড়া আর কিচ্ছু নয়। তাছাড়া ভুলে যাচ্ছ আমরা যমজ, আমাদের সম্বন্ধে আমাদের প্রীতি আর আকর্ষণ বাইরের সমস্ত আকর্ষণের চেয়ে বেশি। তুমি আরো কিছু করলেও আমি রাগ করতুম না, বুঝলে সোনা মেয়ে? এরপর আর কোনো সংকোচ, অপরাধবোধ কি অস্বস্তি থাকার তো কথা নয়। আর ঠিক যে কোনো সাকার সংকোচ বা অস্বস্তি বোধ করছিল উর্মিলা, তাও কিন্তু না। শুধু কি যেন একটা আচ্ছা মনোভাব, যা এখনো ঠিক বোঝা যাচ্ছে না, যার কোনো অর্থ নেই, সংজ্ঞা নেই, তাকে বহু রাত্রি পর্যন্ত জাগিয়ে রাখল। তারপর অবশ্য সকালের সাংসারিক কাজকর্মে সে কথাটা তার আর মনে পড়ল না। প্রত্যুষ থেকে বেলা 11টা পর্যন্ত নিরন্ধ্র অনবসরে কাটে তাদের। তখন উপস্থিত কাজ ছাড়া কোনো কথাই মনে থাকবার উপায় থাকে না। একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুতে এসে আবার মনে পড়ল কথাটা। বিয়ের পর এখানে প্রত্যহ দীর্ঘ রাত্রি ধরে জাগরণের ফলেই দুপুরে ঘুমানোর অভ্যাসটা হয়ে গিয়েছে ওদের। কোনো কোনো দিন হয়তো দুই বোনে বসে গল্প করতে করতে কাটিয়ে দেয়, তবে সে কদাচিৎ। বেশিরভাগই যে যার ঘরে গিয়ে শয্যা আশ্রয় করে। কিন্তু আজ দুই চোখ তন্দ্রায় ভারী হয়ে থাকা সত্ত্বেও উর্মিলা সীতার ঘরে গিয়ে জাঁকিয়ে বসল এবং অসম্ভব, প্রায় অসম্ভব, প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক বহু বিচিত্র বিষয়ের অবতারণা করে জেগে থাকার ও জাগিয়ে রাখার চেষ্টা করল। তবু একসময় দেখা গেল সীতা গভীর নিদ্রাভিভূত। উর্মিলার কথা শোনার বা তার উত্তর দেওয়ার মতো কোনো অবস্থাই আর তার নেই। তখন আর নিজেকে নিয়ে থাকা ছাড়া উপায় থাকে না, তাই নিজের ঘরেই ফিরতে হলো উর্মিলাকে। ঘুমের চেষ্টা সে করল খানিকটা, কিন্তু ঘুমের যতই তার শরীর আচ্ছন্ন থাক,
মনের যে নিষ্ক্রিয়তায় চোখে তন্দ্রা নামে, সেটা তার তখনও আসেনি। ফলে আবার সেই অস্বস্তিটা দেখা দিল একটু একটু করে। আকারহীন সেই সংকোচ ও লজ্জা, সে চিন্তাটাকে এতক্ষণ দুহাত দিয়ে ঠেলে সরিয়ে রেখেছিল, কিন্তু সেইটাই এখন এই নির্জন ঘরটাতে তাকে পেয়ে বসল। কালকের সেই ঘটনার কথা, কি লজ্জা, কি লজ্জা! ছি ছি, এই নাক কান মলা। আর কোনোদিনও সে এমন বেয়ারা শখ করবে না। নাই বা বকলেন কেউ, নাই বা গঞ্জনা দিলেন কেউ, কিন্তু তার নিজের তো হায়া লজ্জা বলে কিছু একটা আছে। কিন্তু এই আত্মধিক্কার ও গ্লানিটা যে তার মনের আসল চেহারা নয়, সেটা ক্রমশ স্বীকার করতে বাধ্য হলো উর্মিলা। আসল যা তার সম্বন্ধে সে অনবহিত নয়। নয় বলেই কাজে কর্মে বাজে কথায় এখন এই সঙ্গীহীন ঘরে সরব আত্মধিক্কারে মনের সেই আসল চিন্তাটাকে ঠেলে সরিয়ে রাখতে চাচ্ছে, সে ভুলে থাকতে চাচ্ছে। একসময় সে সব চেষ্টায় ব্যর্থ হলো। মন তার স্বাভাবিক কাজ করে যাচ্ছে। কখন যে সেই চিন্তার কাছে আত্মসমর্পণ করে বসে আছে সে, তা উর্মিলা নিজেও বুঝতে পারল না। কালকের ওই ভুলটা নিরবিচ্ছিন্ন গ্লানিরই যে শুধু সৃষ্টি করেনি, করেছে একটা অনাস্বাদিত পুলকানুভূতির কারণ। অস্বীকার করে তো লাভ নেই। রামের বলিষ্ঠ বাহুর নির্দয় নিপীড়ন এবং সে উন্মত্ত চুম্বন ভালো লেগে গেছে তার। ভালো লেগেছে বললেও বুঝি ঠিক বোঝানো হয় না। এরকম অভিজ্ঞতা যে আর কখনো হয়নি তার, এই বিবাহিত জীবনে তো নয়। বিয়ের আগে তাদের দুই বোনের কারো জীবনে উল্লেখযোগ্য কোনো প্রণয়ের ঘটনা ঘটেনি। কোনো প্রবল আসক্তি বোধও করেনি তারা কোনো পুরুষের প্রতি। সুতরাং এ ধরনের কোনো অনুভূতি তাদের অভিজ্ঞতায় নেই। বিয়ের পরে যা হয়েছে তা হয়েছে। উর্মিলার স্বামী তরুণ বয়স্ক, সম্ভবত তারও কোনো উল্লেখযোগ্য পূর্ব প্রণয়ের ইতিহাস নেই। অর্থাৎ স্ত্রীর সম্বন্ধে আসক্তি ও ঔৎসুক্য তারও যথেষ্ট। স্ত্রীকে কামনা করেছে সে সাধারণ তরুণ যুবকের মতোই। তাতে কোনো বৈলক্ষণও টের পায়নি উর্মিলা। আর সেই কারণেই এতদিন পর্যন্ত তার আলিঙ্গন চুম্বনই তার কাছে পর্যাপ্ত বোধ হয়েছে। নিজেকে সুখী ও তৃপ্ত বোধ করেছে। কিন্তু আজও সেই তৃপ্তির স্বাদ কি বিস্বাদে পরিণত হয়েছে? না তো, হবার তো কোনো কারণ আছে বলে মনেও করে না উর্মিলা। সুখী, সুখী সে, খুবই সুখী এমন স্বামী পেয়ে। না না, মনের ভেতর যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছে সে, ক্ষোভ দুঃখ বা অভাববোধ কিছুই তো তার নেই। স্বামীকে সে আর কারো সঙ্গে তুলনাও তো করছে না। তবু কালকের ওই আকস্মিক অভিজ্ঞতা যে তার ভালো লেগেছে, সেটাও অস্বীকার করতে পারছে না সে কোনো মতে। অনাস্বাদিত পূর্ব এ অভিজ্ঞতা, কারো কঠিন আলিঙ্গনে নিপীড়িত হওয়ার যে এত সুখ, এত আনন্দ, এর আবেশ যে এত দীর্ঘস্থায়ী, তা কালকের আগে আর কখনো এমনভাবে অনুভব করেনি। মনে হচ্ছে জীবনে এই প্রথম সে কোনো পুরুষের সাহচর্য লাভ করল। তার জীবনের মানস পদ্মটি প্রথম ভ্রমরের পাদস্পর্শে রোমাঞ্চিত হয়ে উঠল, প্রথম সূর্যের কিরণে বিকশিত হল। তার এতকালে তৃষ্ণা খুঁজে পেল আকাঙ্ক্ষিত পেয়ালা। বুঝি এই কামনাই ছিল উর্মিলার মনে মনে। এরই জন্য ছিল একটা সুপ্ত আকাঙ্ক্ষা। সব পেয়েও কি যেন পায়নি সে, অথচ কি যে ঠিক পেতে চেয়েছিল
তাও বুঝতে পারেনি কখনো। আজ পেরেছে, আজ বুঝেছে পুরুষের প্রণয় প্রকাশের বক্তব্য এক হলেও ভাষা ও ভঙ্গিতে কিছু পার্থক্য থাকে, আর তা থাকে বলে দেশে দেশে যুগে যুগে নরনারীর জীবনে নানা অঘটন ঘটে যায়। না না, ছি ছি, এসব কি ভাবছে, কি ভাবছে এসব ছাই ভস্য? ওর কি এই শিক্ষা, এই সদ্বংশী সংস্কার ওর? রাম যে ওর ভাসুর, ভগ্নিপতি, দুই, তার সম্বন্ধে ওর একই চিন্তা। ওর স্বামী বা কি কম? সেও তো যে কোনো মেয়ে সাধনার ধন, সুশ্রী, ভদ্র, শান্ত স্বভাব। সেও তরুণ, তারও মনের প্রণয় বাসনাও কারো চেয়ে কম নয়। পশুর মতো, দানবের মতো যদি তার লালসার চেহারা কদর্য রূঢ়ভাবে প্রকাশ না পায়, তো তাকে সাধুবাদ দেওয়াই তো উচিত উর্মিলার। কিন্তু এসব কি হচ্ছে মনের মধ্যে? ধর্ম নিয়ে উঠে বসল উর্মিলা, জোর করে ঘরের কাজে লেগে গেল। তাকে টুকিটাকি জিনিস, টেবিলের ওপরের বই, ঘড়ি, ওষুধপত্র সরিয়ে নতুন করে সাজালো। আলমারির কাপড় জামা অকারণেই টেনে বার করে আবার তুলে রাখলো যেমন ছিল তেমন। তারপর ঝিকে সরিয়ে লেগে গেল চা করতে। চায়ের পর্ব শেষ হতে শাশুড়ির কাছ থেকে বঁটি টেনে নিয়ে কুটনো কুটতে বসল। এরপর আর নিবৃত চিন্তার অবসর থাকে না। ভাসুর, স্বামী, শ্বশুর একে একে কর্মস্থল থেকে ফিরতে থাকে। তাদের কারো জল খাবার চাই, তো কারোর কফি চাই। কেউ রাতে গরম জলে স্নান করবেন, তারও ব্যবস্থা ঠিক রাখা দরকার। এমনকি নানান খুচরো কাজে রাত্রে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এক মিনিটও স্থির হয়ে দাঁড়াবার ফুরসত পাওয়া যায় না। রাত্রে শুতে এসে উর্মিলায় নিবিড়ভাবে জড়িয়ে ধরল তার স্বামীকে। বলল, আজ তোমাকে একটু ঘুমোতে দেব না, সারা রাত জেগে গল্প করতে হবে তোমাকে। লক্ষণ আশ্চর্য হয়ে বলল, হঠাৎ? হঠাৎ আবার কি? এই তো মোটে 2 মাস বিয়ে হয়েছে আমাদের, এরই মধ্যে পুরনো হয়ে গেলুম নাকি যে আমার সঙ্গে গল্প করে রাত জাগা যায় না? বিয়ের পর প্রথম 1 মাস তুমি আমাকে ঘুমোতেই দিতে না, 1 মিনিটও। আমার চোখ কড়কড় করত, তবুও জাগিয়ে রাখতে। সেই আমি কি একেবারে অরুচির জিনিস হয়ে গেলুম বলতো? আকস্মিক এই আবেগ এবং এই ঝাঁজ, কোনোটারই কোনো অর্থ খুঁজে পায় না লক্ষণ। তার জন্য কোনো অনুসন্ধিৎসাও বোধ করে না তেমন। শুধু সেও স্ত্রীকে বুকে সামান্য চেপে ধরে বলে, তুমি একটা আস্ত পাগল। কিন্তু রাত আর প্রভাত ছাড়াও দিনের একটা বড় অংশ বাকি থেকে যায়। অপরাহ্ন, সন্ধ্যার আগে মধ্যাহ্ন বলে একটা সময় আছে, যখন বাড়ি শুদ্ধ সবাই ঘুমিয়ে পড়ে বা বিশ্রাম করে। থমথম করতে থাকে দুপুরের রোদ, বাড়ির উঠোনে পড়ে ঝকমক করতে থাকে। রাস্তার কোলাহল যাতায়াত আসে স্তিমিত হয়ে। পাশের বাড়িতে আলসে বসা কাকের ডাক, এমনকি অদূর বড় রাস্তায় ট্রাম বাসের শব্দ মধুর বলে মনে হতে থাকে। তখন তারও চোখে তো তন্দ্রা নামবার কথা, তন্দ্রা আর স্বপ্ন। বিশেষত তার এই 2 দিন রাত্রি জাগরণের পর তার তো অজ্ঞানের মতো ঘুমোনো উচিত ছিল, কিন্তু তা তো নামে না। খানিকটা চুপ করে চোখ বুজে শুয়ে থাকে সে। তারপর বিরক্ত হয়ে উঠে আসে দিদির ঘরে। শাশুড়ির বিছানায় গিয়ে শব্দ করেই বসে একবার, কিন্তু কাউকেই জাগাতে পারে না। সবাই সুষুপ্ত, শুধু সে ছাড়া। একমাত্র তারই চোখে কোনো ঘুম নেই, মনে শান্তি নেই। অথচ শুধু প্রয়োজন নয়,
আয়োজনও সম্পূর্ণ, নিদ্রারই উপযোগী। শেষ বসন্তের আতপ্ত বাতাস আর রৌদ্রের আভা থেকে আত্মরক্ষা করতে ঘরে জানলা বন্ধ করে দেওয়া হয়েছে সেই বেলা 10টা থেকে। ঠান্ডা অন্ধকারে পূর্ণ বিশ্রামের আমন্ত্রণ। ঘরে এসে বসলেই সমস্ত স্নায়ু শিথিল হয়ে আসবার কথা। তবু তবু বিরক্ত হয়ে উর্মিলা রাস্তার দিকে একটা জানলা খুলে দেয়। আসুক গরম বাতাস, কড়া রোদের ঝাঁঝ। ঘুম আসবে না শুধু শুধু অন্ধকার ঘরে ঝিমিয়ে পড়ে থাকা, এ তার পোষায় না। সে একটা মাসিক পত্র নিয়ে ইজি চেয়ারটাতে এসে বসে। ভালো একটা জমাট গল্পের সন্ধানে অন্যমনস্ক হয়ে পাতা উল্টায়, কিন্তু সে গল্পের খোঁজ আর করা হয় না শেষ অবধি। খুঁজতে হলে যে মন চাই, সে মনই তার অন্যত্র চলে গিয়েছে ইতিমধ্যে। আচ্ছা, এমন হয় নাকি? এক চেহারা, একরকম গলার আওয়াজ, মাথার চুল, চোখের তারা থেকে পায়ের নখ পর্যন্ত একরকমের, আকৃতিতে এত মিল, অথচ প্রকৃতিতে এত তফাৎ। তবে যে বাবা বরাবর বলে এসেছেন যে যমজ ভাই বোনদের চিন্তা বা মানসিক গঠন সবকিছু একরকম হয়, সব বাজে কথা। এই তো তার স্বামী আর ভাসুর, দুটি সম্পূর্ণ দুই রকমের। লক্ষণ কিছুতেই তাতে না, কিছুতেই বিচলিত হয় না, শান্ত নির্বিরোধ। আর রাম ঠিক তার উল্টো, সর্বদা হাসিতে খুশিতে তামাশায় যেন ঝলমল করতে থাকে। সে বাড়ি এলে মনে হয় একসঙ্গে 10টা মানুষ যেন এসে ঢুকলো। এতই একা চেঁচামেচি করে, প্রাণবন্ত পুরোপুরি একটা মানুষ। আশ্চর্য। আর ওর স্বামী, সে এমন সৃষ্টি ছাড়া রকমের ভালো মানুষ হতে গেল কেন? সর্বদাই তার ভয়, বুঝি কি অভব্যতা বা অভদ্রতা সে করে বসল। স্ত্রীকে যখন আদর করে তাও যেন সন্তর্পণে, ভয়ে ভয়ে। স্ত্রী কি মনে করবে কিংবা তার আঘাত লাগবে, এই ভয়ে যেন সে গেল। এর চেয়ে যদি লক্ষণ একটু বর্বর গোছের মানুষ হতো, একটু রূঢ়, একসময় তাকে মারধর করত, আবার প্রচন্ড আদরে প্লাবিত করে দিত, বোধ করি সেও ছিল ভালো। দুই ভাইয়ের কত তফাৎ। ভাবতে ভাবতে মন কখন তার ঈপ্সিত চিন্তায় ফিরে আসে তার টেরও পায় না উর্মিলা। অবশেষে বিগত অপরাহ্নের অভিজ্ঞতা রোমন্থন করতে করতে একসময় তার সমস্ত শরীরে রোমাঞ্চ শিহর জাগে। ঠোঁট দুটি অসহনীয় পুলকে আর অসহ তৃষ্ণায় ঈষৎ বিস্ফারিত হয়ে থরথর করে কাঁপতে থাকে। অদেহী একটা যন্ত্রণায় যেন সমস্ত দেহ মন আকুঞ্চিত হতে থাকে বারবার। আরো খানিক পরে যেন অভিভূতির মতোই ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে বসে সে, ঠিক আগের দিনের মতোই। অবচেতন মন তার স্বপ্নাচ্ছন্ন দৃষ্টির মধ্যে দিয়ে খোঁজে আর একটা মুখ, উন্মুখ হয়ে থাকে আরেকটি নিভৃত আবির্ভাবের জন্যেই। কিন্তু না, কিছুই ঘটে না। তারপরই যেন আছড়ে গিয়ে পড়ে সে বিছানার উপর। নিজেকে যেন টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে হয় তার। ইচ্ছে হয় নিজেই নিজের গলা টিপে ধরে, এই দেহটার অস্তিত্ব শেষ করে দেয়। তাতে যদি এই কদর্য চিন্তার হাত থেকে অব্যাহতি পায় সে। আরো খানিক পরে দুচোখ জ্বালা করে তার জলের ধারা নামে। একটা নিগুড় অকারণ অব্যক্ত অস্পষ্ট অভিমানের বেদনায় যেন সে ধারা বেয়ে বেরিয়ে আসে, নিঃশব্দে, নিঃশেষে। আর তাতেই যেন খানিকটা শান্তি পায়, প্রকৃতস্থ বোধ করে সে। সেদিন রাত্রে উর্মিলা কথায় কথায় তার স্বামীকে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, তুমি যে সেদিন বলেছিলে
তোমার বদলির চাকরি, দরকার হলে বাইরে যেতে হবে। হ্যাঁ, বলেছিলুম তো। কেন বলো দেখি? এখন থেকেই ভয় হচ্ছে নাকি? না না, তা নয়, এমনি জিজ্ঞাসা করলুম। তা বেশ তো। হ্যাঁ গো, চলো না কোথাও 2-4 মাসের জন্য বদলি হয়ে। বেশ তুমি আর আমি থাকবো এই কয়টা মাস, আবার পরে তদবির করে না হয় ফিরে আসবো। বিস্মিত হয় লক্ষণ, একটু ভুলও বোঝে। কিছুক্ষণ চুপ করে থেকে আহত কণ্ঠে বলে, "আম, কে- কেন বলো তো? এর মধ্যে শ্বশুর ঘর করায় অরুচি হয়ে গেল নাকি? নাকি এটাই পৃথক হবার একটা প্রস্তাবের পূর্বাভাস?" ও মা, ছি ছি, আমি কি তাই বললুম নাকি? ঘাট হয়েছে আমার, কথা বলেই দেখছি অন্যায় হয়েছে। বলে কত তপস্যা করলে তবে এমন শ্বশুর শাশুড়ি মেরে আমি তাদের ছেলে পৃথক হয়ে যাব? বেশ তো, তুমি আমাকে এই চিনলে এতদিনে? আরো বিস্মিত হয় লক্ষণ, বলে, হ্যাঁ, তাহলে এ কথার মানে কি উর্মিলা? লজ্জিত অপ্রতিভ উর্মিলা তার হাতের খাজে মুখটা গুজে দিয়ে নিবিড় ভাবে জড়িয়ে ধরে, আস্তে আস্তে বলে, এমনি তোমাকে খুব একান্ত করে পেতে ইচ্ছে করে কিছুদিন, এই, আর কিচ্ছু নয়। আশ্বস্ত হয় লক্ষণ, আগের দিনের মতোই মুখটা তুলে ধরে স্নিগ্ধ কণ্ঠে বলে, তুমি একটা আস্ত পাগল। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।